সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে লোক আদালত, প্রায় 11,000 মামলার নিষ্পত্তিতে স্বস্তি সাধারণ মানুষের। অপেক্ষার অবসান, জলপাইগুড়িতে হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন। অনুষ্ঠিত হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। এবার আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে লোক আদালত, প্রায় 11,000 মামলার নিষ্পত্তির উদ্যোগে স্বস্তি সাধারণ মানুষের। সারা দেশের পাশাপাশি শনিবার জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হয়ে গেল লোক আদালত। দীর্ঘদিন ধরে আদালতে পাহাড় প্রমাণ অভিযোগ জমে থাকায় সেই মামলার ভার খানিকটা কমাতেই এই বিশেষ উদ্যোগ। সকাল 10টা থেকে লোক আদালতের কার্যক্রম শুরু হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি অনুপম সরকার জানান, লোক আদালতে প্রায় 11,000 মামলার নিষ্পত্তির লক্ষ্য রাখা হয়েছে। লোক আদালতের কাজকে আরও কার্যকর করতে মোট 8টি বেঞ্চ গঠিত হয়েছে। প্রতি বেঞ্চে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা হয়েছে। উল্লেখযোগ্য, সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে 8টি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নির্বাচিত 8 জনকে একদিনের জন্য বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগ লোক আদালতের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে। এত বিপুল সংখ্যক মামলার মীমাংসায় খুশি জলপাইগুড়ির সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা এবং আদালতের চক্কর থেকে মুক্তি পেয়ে স্বস্তি মামলাকারীদের। সারা দেশ জুড়েই লোক আদালত পালিত হচ্ছে। দ্রুত ও সহজ পদ্ধতিতে ন্যায় বিচার পাওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, তা বলাই বাহুল্য। আজকের বিষয় হচ্ছে লোক আদালত হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা আদালতে। তো আমাদের এইখানে 8টা বেঞ্চ হয়েছে। 8টা বেঞ্চে টোটাল ফিগার 11,000 বেশি, 11,000 ওই 300 মতো টোটাল ফিগার। সেখানে ব্যাংক লিটিগেশন আছে প্রায় 9,000, প্রি লিটিগেশন এগুলো যেগুলো এখনও মামলা স্তরে এখন এসে পৌঁছয়নি, সে প্রি লিটিগেশন মামলা আছে 9,780টা। জিআর কেস, পুলিশ কেস যেগুলো হয়েছে কম্পাউন্ডেবল অফেন্স, মানে ছোটোখাটো অফেন্সের 284টা মামলা বিচার হচ্ছে। ইলেকট্রিসিটি কেস আছে 8টা কেসের বিচার হচ্ছে। মোটর ভেহিকেলস ক্লেম অ্যাক্সিডেন্ট, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম যেটা হয়, সে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমের 154টা মামলা আর বিচার হচ্ছে। এনজিআর কেস এসছে, মানে ছোটোখাটো যেটা মোটর ভেহিকেলস কেস, মোটর ভেহিকেল এমভি অ্যাক্টে যারা ভায়োলেশন করছে মোটর ভেহিকেলস অ্যাক্টে, সে মোটর ভেহিকেলস অ্যাক্টে প্রায় 1300 মামলা এসছে। ট্রাফিক আর সিভিল কেস আছে, দেওয়ানি মামলা 54টা এসছে বিচারের জন্য। তো আশা করছি আমাদের এই 11,000 মামলার মধ্যে প্রায় 5,000 মামলা ডিসপোজ হবে আজকে। এটা আয়োজক কি করতেছে? হ্যাঁ, এটার আয়োজক হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, যার চেয়ারম্যান হচ্ছেন আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজ। ওনার উদ্যোগেই আয়োজন হয়েছে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন। 17 জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। শনিবার স্থায়ী ভবন ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখে গেলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দেবাংশু বসাক। কলকাতা হাইকোর্টের প্রোটোকল কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। 40 একর জমির ওপর তৈরি হয় স্থায়ী ভবন। স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ দেশের অন্তত 6টি হাইকোর্টের প্রধান বিচারপতিরা।
রাজ্য ও দেশের নানান প্রান্ত থেকে অতিথিরা উপস্থিত হবেন স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল জলপাইগুড়িতে। শনিবার জেলার সব স্কুলের পরিকাঠামো আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে আরটিসি দপ্তরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারাও এদিনের বৈঠকে ছিলেন। যাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে কাজ করার জন্য জোর দেওয়া হয়। গত বছরের মতোই 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় একই নিয়ম বলবৎ থাকতে চলেছে। সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রশ্ন পৃথক করা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, রাজ্যের 19টি জেলায় বৈঠক সম্পন্ন হয়েছে। যে অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে যে কাজটা করি সেইটাকে বজায় রেখে এবং 2025-এ অত্যন্ত ভালোভাবে পরীক্ষা হয়েছে সেটা মনে রেখে, কিন্তু এবারেও কোনো কমপ্লেসেন্সি ছাড়া আমরা কিন্তু প্রস্তুতি চালাচ্ছি এবং আমাদের সম্পূর্ণ যে মাধ্যমিক যে স্কুল গুলো আছে সবাই আমরা যুক্ত হয়ে আমরা চেষ্টা করছি যে পরীক্ষা যেন এবছরও অত্যন্ত ভালোভাবে হয় এবং আমাদের বাচ্চারা যেন খুব ভালো পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে পারে। আর যেটা আমাদের মনে রাখতে হবে, এবারে জলপাইগুড়ি জেলায় প্রায় 9,000 এক্সপেক্টেড ক্যান্ডিডেট তারা বেশি পরীক্ষা দিচ্ছে গতবারের তুলনায়। এটার একটা ভালো দিক হচ্ছে, যেরকম আমি পাশের জেলায় কোচবিহারে দেখলাম 10,000 ক্যান্ডিডেট, এখানে দেখছি 9,000 ক্যান্ডিডেট। এটা খুবই আশাপ্রদ একটা ব্যাপার যে একটা দীর্ঘদিন ধরে একটা প্রচার আছে যে জেলা এবং রাজ্যের যে সরকারি স্কুলগুলো আছে সেখানে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, টিচাররা ভালোভাবে পড়াচ্ছেন না। সেটার বোধহয় একটা অন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো আমি আশা করব যে আমাদের এই কনসিস্টেন্টলি ভালো কাজ চলবে এবং সরকারের যে বিভিন্ন প্রোগ্রাম আছে, যে ভিশনটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ভিশন নিয়ে আমরা কাজ করি, সেই ভিশনটা যাতে আমাদের স্কুলগুলোয় সঠিকভাবে প্রতিফলিত হয় সেটা আমরা আশা করি করতে পারবে এবং করা হচ্ছে। পরিষদের তরফে এবারের মাধ্যমিক ঘিরে বিশেষ কী কী নির্দেশ থাকছে? দেখুন, অ্যাজ সাচ কোনো বিশেষ নির্দেশ নেই, কারণ 25 সালে আমরা যেটা মানে যেহেতু নির্দেশগুলো সবটাই অভিজ্ঞতা সম্বলিত, সেই জন্য অ্যাজ সাচ আমাদের মাধ্যমিক 2025 এবং মাধ্যমিক 2026-এর মধ্যে কোনো ইনস্ট্রাকশনগত পার্থক্য, ইনস্ট্রাকশন একই। জঙ্গল লাগোয়া জেলা, সেখানে একটা বারবার একটা বিষয় থাকে যে একটা সেই এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য আলাদা কিছু বিশেষ ব্যবস্থা বা গত বছর ছিল কিছু ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো গত বছরও ছিল এবং ফরেস্ট খুব এক্সেলেন্ট কাজ করে, ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সেলেন্ট কাজ করে। আমরা এবারে বলেছি পরীক্ষা কেন্দ্রগুলোকে তারা যেন ওই মিড ডে মিলের ব্যবস্থা যেটা চলে সেই ব্যবস্থাকে আর একটু পরিচ্ছন্ন রাখে, যাতে খাবারের আকর্ষণে বন্যপ্রাণী যেন না চলে আসে, সেটা আমরা নির্দেশ দিয়েছি। আমরা আলোচনা করেছি টিচারদের সঙ্গে যাতে এই জায়গাটা তৈরি হয়, যে স্কুলগুলো সিকিওর করা যায়। মডার্নাইজ আমরা অ্যাজ সাচ কিছু করিনি, আমরা বেসিক্যালি যেটা করেছি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিয়েছি। মানে ধরুন সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইনচার্জ তারা যে দায়িত্বে আছে তাদের প্রশ্নটা নিতে হবে কাস্টোডিয়ানদের কাছ থেকে, সেটা তাদের দায়িত্ব ফিক্সড। আমরা কাস্টোডিয়ানদের বলেছি যে ভাই এরা যদি না আসে তাহলে প্রশ্ন দেবে না। আমরা ভেন্যুতে বলেছি পুলিশ এবং ভেন্যু সুপারভাইজার যদি না থাকে ভেন্যুতে প্রশ্ন দিও না, নির্দিষ্ট দায়িত্ব। যার যেটা ইনভিজিলেটর তাকে বলেছি ভাই তোমার যেটা যতটুকু দায়িত্ব তুমি সেটা পালন করো। সিমিলারলি ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে আসছে তাদের কাজ নয় যে ছবি তুলে বাইরে পাঠানো, ঠিকই আসল উদ্দেশ্য তো কুচ্ছা, অ্যাকচুয়ালি তো পরীক্ষা দেওয়া নয়। তাহলে এইটাকে যদি প্রতিহত করতে হয় তাহলে আমরা কি করেছি যে প্রশ্নগুলোকে আমরা ধরুন প্রতিদিন 10 লক্ষ ছাত্রছাত্রীর জন্য একটা বিষয়ের প্রশ্ন বেরোচ্ছে, তাহলে এই প্রশ্নগুলো আমরা নির্দিষ্ট করে বলতে পারছি যে 10 মিনিটের মধ্যে আপনি আমায় যদি বলেন আমি বলতে পারবো কোন ছাত্রর হাতে পরীক্ষা প্রশ্নটা আছে।
এই যে আমরা এটাকে ফিক্স করে দিয়েছি, এখন কিন্তু সেই জন্যেই কেউ আর ভয় বের করছে না। আগে কি ছিল যে কোয়েশ্চেনটার কোনো নিজস্ব আইডেন্টিটি ছিল না, সেই আইডেন্টিটিটাকে আমরা তৈরি করে দিয়েছি এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিয়েছি। সে যদি কোনো প্রশ্ন বলছি বিতরণ হয়নি ধরে, এই প্রশ্নটাকে আমরা বলছি সেন্ট্রাল সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজার তার লক অ্যান্ড কিতে রাখো। যদি লক অ্যান্ড কিতে থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে কেউ কিছু করতে পারবে না, আর যদি করে তাহলে আবার সেন্ট্রাল সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার দায়ী থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নদীতে ডুবে 2.5 বছরের শিশু কন্যার মৃত্যু। বাড়ির সকলে যখন কাজে ব্যস্ত, ঠিক সেই সময় খেলার ছলে বাড়ির পাশে গিলান্ডি নদীতে জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়া এলাকায়। জানা গিয়েছে, শিশুটির বাবা বিশ্বজিৎ রায় তার দাদার কাছে শিশুটিকে রেখে কাজে যায়। শিশুটি হাঁটবে বলে কোল থেকে নামিয়ে দেয় শিশুর জেঠু। সেই সময় বাড়ির পাশে গিলান্ডি নদীর কাছে শিশুটির মা গরুকে খাবার দিতে যায়। মায়ের পেছন পেছন শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীতে যায়। সেই সময় সকলের নজর এড়িয়ে কোনো কারণে শিশুটি নদীতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর নদীতে তার পা ভাসতে দেখা যায়। এরপর নদী থেকে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবারের সদস্যরা। শিশুর দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হবে। ঘটনাটা বলতে কি, ওর বাবা কাজে যাবে, তো যখন সকালবেলায় কাজ থেকে মানে কাজের জন্য বাইর হলো, ওর বাবা আমাকে কোলে দিয়ে গেল। তো বাচ্চাটার পায়ে জুতাও ছিল না, তো আমি অনেকক্ষণ ধরে রাখলাম। আর ধরে রাখার পর ও বলতেছে মাটিতে নামবে, তো মাটিতে নামলো। নামার পর যখন ও মাটিতে নামলো, তো আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে একটু ওই যে দাড়ি সেভ করতেছি, করার পর ওর মা গেল বাচ্চাকে খুঁজতে। আর বাচ্চা যে ওই যে নদীর পাশে যে আমাদের গরু বান্ধা থাকে, তো মা ওদিকে জল দিতে গেছে, ওটা আবার ধ্যান দেয় নেই যে ও গেছে পিছনে পিছনে, আর গিয়ে তখন ও নদীতে নামছে। কেউ লক্ষ্য করে নাই না? কেউ লক্ষ্য করেনি। বাড়ি থেকে কত দূর নদী? বাড়ির পাশেই নদী? এইখান থেকে মনে করো এই গেটটা হবে, এই হসপিটাল থেকে মনে করো আমাদের এই যে হাই রোডের গেটটা। কেউ দেখেনি? সবসময় তো যাই, ওইখানে গরু আছে, এমনি কোনো কারণে অকারণে তো না, গরু আছে, গরুকে জল দিতে যায়, মা গরুকে জল দিতে গেছে। এবার ওইদিকে আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, ওরাও গেছে। এবার বাচ্চায় ও তো নদীতে মনে করো, এটা যদি মনে করো গরু ওইখানে বাঁধা থাকে, তো নদীর ওই ঘাটটা আরো খুব আগে, তো আগে গিয়ে ওইখানে নদীতে নামছে। যখন বাচ্চা খোঁজাখুঁজি, তখন আমি মানে ভাবলাম যে ওর পায়ে তো জুতো ছিল না। নদীতে গিয়ে ঘাটের মধ্যে দেখি ওর পা দুটাই দেখা যাচ্ছে, তো বাচ্চার পা ভালো করেই বোঝা যাচ্ছে। তখনই যখন এই বাচ্চার পা দেখলাম, ওইভাবে নদীতে নাইমা এদিকে আস্তে আস্তে মানে ভাইটির দিকে আসার পর ওইখানে দেখতেছি লোক, ওইখানে ওকে উঠাইছি। ওইখানে অনেকটা ফোকাফুকি করলাম, করার পরে হাসপাতালে নিয়ে আসলাম। এখন বলতেছে এখানে ও নাই। কত বয়স? বয়স কত? 2-2.5 বছর হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের একটি চা বাগান। কাজ হারিয়ে সমস্যায় শ্রমিকরা। মাত্র 15 দিনের মজুরি বকেয়া, আর এই 15 দিনের বকেয়া মজুরির কারণেই বন্ধ হয়ে গেল চা বাগান। জানা গিয়েছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের মোঘলকাটা চা বাগানের শ্রমিকদের একপাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। গত সপ্তাহে সেই মজুরি পাওয়ার কথা ছিল শ্রমিকদের, কিন্তু বাগান কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার পাক্ষিক মজুরি দেওয়া হবে। এরপরে গত মঙ্গলবারও সেই মজুরি দেওয়া হয়নি, যদিও শ্রমিকরা যথারীতি বাগানের কাজ করছিলেন। এরপরে শুক্রবার বাগানের কাজ করে মজুরির দাবিতে প্রায় 4 ঘন্টা বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ দেখানোর পরেও কাজ করেন, এমনকি প্রতিদিনের মতো এদিনও কাজ করতে যান। কিন্তু এদিন শ্রমিকরা দেখেন ম্যানেজারের বাংলোতে তালা ঝোলানো। মালিক কর্তৃপক্ষ কিছু না জানিয়ে বাগান বন্ধ করে চলে গেছে। এদিকে বাগান বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেন বাগানের কয়েকশো শ্রমিক।
শ্রমিকরা চান দ্রুতই পাক্ষিক মজুরির ব্যবস্থা করে বাগান খোলার ব্যবস্থা হোক। পাশাপাশি এখনো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 4% বোনাস দেওয়া হয়নি বলেও দাবি শ্রমিকদের। ভাবতেছি আমরা তো কাজ করব, তো কাজ না করলে আমরা তো সংসার চলবে না। আমাদের কিস্তি আছে, গরু আছে, বাচ্চা কাচ্চা আছে, ওগুলোকে আমরা কেমন করে চলাবো? তার মধ্যে আমাদেরও তো সংসারের মধ্যে দেখতে লাগে। তো হঠাৎ করে সাহেব চলে গেল, ওটা তো ভালো না, ওটা তো অন্যায় হয়ে গেল। আমাদের কিস্তি আছে, তারপরে আরো বাচ্চা কাচ্চাগুলো আছে, তারপরে কোম্পানিতে এখানে কাজ করি। 7টা-8টা দিকে চলে গেছে, আমরা তো 7টার সময় আমরা শুনলাম। 7টার সময় শুনে দেখতেছি কোম্পানি চলে গেছে, আমরা কি করব? আজকে সকালে কাজে গেছিলেন? কাজে তো আসে এখানে দেখতেছি নাই কোম্পানি, এখানে খুব ভিড়ভাড়, ওই জন্য আমি এখানে বসে বললাম। এখানে কতক্ষণ থাকবেন? এখানে যতক্ষণ আছে মিডিয়া লোকজন ততক্ষণ থাকবো, আর যখন চলে যাবে তখন আমরা চলে যাব। কাজ করলে করব, না করলে করব না। और कल हम लोग तो सुबह भी काम में गए थे और हम लोग दोपहर 1 बजे भी हम लोग ड्यूटी किए, 1 बजे बंद करके चला गया। मैनेजमेंट अचानक से ताला मार के क्यों चला गया हम लोग को भी कुछ पता नहीं। हम लोग तो मैनेजमेंट से इतना ही दाबी किए थे कि हम लोग का पेमेंट होना चाहिए। 3 दिन था और हम लोग को 4% बोनस भी है, तो हम लोग को देना चाहिए बोल के। इसके बाद हम लोग तो मैनेजमेंट को कुछ बोले नहीं। रात 8 बजे 8 और 9 के बीच में सब असिस्टेंट, बड़ा मैनेजर सब कुछ चला गया। उसके बाद में हम लोग सुबह सुन पाए रहे 8, किसी ने तो रात भी सुना, लेकिन हम तो सुबह 6 बजे सुना कि मैनेजमेंट ताला बंद करके चला गया। ऐसा तो नहीं होना चाहिए। हम लोग तो चाहे कि हम लोग को, और ये मैनेजर आने से भी हम लोग नहीं चाहते इस मैनेजर को रखने के लिए। और हम लोग को 3 पेमेंट, 3 हम लोग अभी बगान 3 हफ्ता का पेमेंट, 3 महीना का, मतलब हम लोग का 3 फोर्टनाइट पेमेंट है। 3 फोर्टनाइट पेमेंट ड्यू है? हाँ, ड्यू है। और बीघा वाला का 4 फोर्टनाइट, और हम लोग का डबली भी है। और आपका हो गया महीना वाला में जो महीना काम करते हैं वो लोग को भी है। और हम लोग को 4% बोनस भी है। अच्छा। अभी वो बोनस, क्योंकि मैनेजमेंट ऐसा कंपनी ऐसे सोचा कि हम लोग को बोनस ना दे, इसी कारण वो बगान बंद करके चला गया। अब हम लोग सोच रहे हैं, अभी तो हम लोग बगान में सब काम करेंगे, बगान को हम लोग ऐसे नहीं छोड़ेंगे, क्योंकि और भी दूसरा कंपनी आ सकता है, दूसरा मैनेजमेंट आ बगान सकता का जो बंद हो गया, बगान नहीं, बंद होने अभी से? तो चल रहा है वो सब। अच्छा। अभी चल रहा है, वो आप लोग खुद कर रहे हैं? पहले से चालू है, 2-4 तारीख से चालू हुआ है, लेकिन अभी भी कर रहा है सबकी। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। 24 নম্বর ওয়ার্ড পৌর কমিটির উদ্যোগে আগামী জানুয়ারি মাসের 10, 11 এবং 12 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ড উৎসব। সংঘমিত্রা ক্লাবের ময়দানে চলবে এই উৎসব। উৎসবের অঙ্গ হিসাবে 20 ডিসেম্বর দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এই উৎসবে থাকছে গান, আবৃত্তি, ছড়া সহ ওয়ার্ডের শিল্পীদের নিয়ে নানা রকমের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বাইরে থেকে কোনো শিল্পীদের চমক থাকছে না। এ বিষয়ে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি জানান, ওয়ার্ড উৎসব মানে ওয়ার্ডের মানুষদের নিয়ে উৎসব, বাইরে থেকে শিল্পী এনে এই উৎসব করার কোনো মানে হয় না। প্রতি বছর 24 নম্বর ওয়ার্ড যথাযথভাবে ওয়ার্ড উৎসব করে থাকে। ওয়ার্ড উৎসবের মানেটা আমাদের কাছে আজকের দিনে ভিন্ন। বিভিন্ন জায়গায় বোম্বে থেকে, কলকাতা থেকে আর্টিস্ট নিয়ে এসে মনোরঞ্জনের জন্য বা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ওয়ার্ড উৎসবের নামে। আমরা সেভাবে ব্যাপারটাকে ভাবি না। আমরা ভাবি ওয়ার্ড উৎসব মানে ওয়ার্ডের ভেতরে যে সমস্ত ছোট ছোট শিশুরা রয়েছেন বা ওয়ার্ডের বাইরে যে সমস্ত শিশুরা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভাগুলো আত্মপ্রকাশ করার জায়গা হচ্ছে ওয়ার্ড উৎসবের মঞ্চ। সে কথা মাথায় রেখেই আমরা প্রতি বছর ওয়ার্ড উৎসব করি এবং এবছরও আমরা আগামী 10, 11 এবং 12 তারিখ জানুয়ারি মাসের 2026 আমরা ওয়ার্ড উৎসব করতে চলেছি স্থানীয় সংঘমিত্রা ক্লাবের মাঠে, যেখানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যা, অর্থাৎ লোকাল যে সমস্ত শিল্পী রয়েছেন, ওয়ার্ডের যে সমস্ত শিল্পীরা রয়েছেন বা শিক্ষানবিশ রয়েছেন, যারা আগামী দিনের বড় বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, তাদের জন্য আমরা এই মঞ্চ উন্মুক্ত করে দিই এবং সেই প্রতিভা খোঁজার
চেষ্টা আমরা আজও করে যাচ্ছি। সেই ঘোষণা করবার জন্যই আপনাদের সামনে বা আপনাদের মুখোমুখি আমরা হয়েছি। আপনাদের মাধ্যমে শহরবাসীকে জানাতে চাই, জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড কমিটির উদ্যোগে আগামী 10, 11 এবং 12ই জানুয়ারি ওয়ার্ড উৎসব হতে চলেছে, যেখানে আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিতি 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি কামনা করে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সেনপাড়া কালীবাড়ির ভিটা মন্দিরে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, এদিন সকালে মন্দির খুলতে গিয়ে দেখা যায় দান বাক্সের তালা ভাঙা, সেখান থেকে কয়েক হাজার টাকা চুরি হয়ে গিয়েছে। বাক্সটি ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা। আর এই ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। এলাকার কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান, এর আগেও এই মন্দির থেকে বেশ কিছু জিনিস চুরি গেছে। এবারেও মন্দির থেকে প্রায় কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। কিছু নেশা আসক্ত যুবক এই ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করা হচ্ছে। এরপরে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। এটা হচ্ছে সেনপাড়া কালীতলা কালী মন্দির, কালীভিটা মন্দির। কিভাবে কি চুরি হলো? এটা এখন সম্ভবত আজকে রাতেই হয়েছে, কখন হয়েছে সেই টাইমটা তো আমরা বলতে পারবো না কেউই। তা টাইমটা যদি বলতেই পারতাম তাহলে তো ধরেই ফেলতাম চোর। চুরি গেছে হচ্ছে দান বক্সে। ওখানে আমরা 6 মাস পর পর দান বক্সটা খুলি, খোলার পরে 15,000 হাজার টাকা থাকে, বার হয়। তারপরে এবার পূজা করে যেটুকু বাঁচছে 4-5 হাজার টাকা, ওটাও ওখানে রাখা হয়েছে। ঠিক আছে, সকালবেলা মন্দির খুলতে এসে তখন দেখে যে দান বক্স এরকম খোলা। তো পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। কি বলবেন, এইখানে কি প্রথম চুরি? না, এই হচ্ছে দ্বিতীয়বার চুরি। এর আগের বার একবার চুরি হয়েছে, তখন মায়ের মন্দিরে মায়ের গায়ের গয়না টায়না সব নিয়ে চুল টুল ছিঁড়ে একদম শেষ করে ফেলছে মূর্তি। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে লোক আদালত, প্রায় 11,000 মামলার নিষ্পত্তিতে স্বস্তি সাধারণ মানুষের। অপেক্ষার অবসান, জলপাইগুড়িতে হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন। অনুষ্ঠিত হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।